সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের লাইভ টক শো টেবিল টকে। দর্শক, আজকের বিষয় হচ্ছে ডিসেম্বরের নির্বাচন, অর্থাৎ নির্বাচন নিয়ে কিন্তু বাংলাদেশে নানামুখী আলোচনা চলছে, নানা কথা হচ্ছে এবং সংস্কার, নির্বাচন, কতটা সংস্কারের পরে নির্বাচন। অ্যাট লাস্ট আজকে আমরা ইসি আমাদের যে অন্যতম প্রধান নির্বাচন কমিশনার সানাউল্লাহ সাহেব, তিনি বলেছেন যে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন হবে। সেই রকম একটা প্রেক্ষাপটকে সামনে রেখে, অর্থাৎ ডিসেম্বরকে ধরেই নির্বাচনের প্রস্তুতি চলছে এবং সেভাবেই নির্বাচন হবে। তো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। মূলত আজকে আলোচনার জন্য যথারীতি আমরা তিনজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে। অতিথিরা হচ্ছেন শহীদুদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। স্বপন ভাইনি। এরপরে রয়েছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব আলম। সর্বশেষ মাঝখানে রয়েছেন আনিসুর রহমান, পলিটিক্যাল চিফ, জাতীয় বিপ্লবী পরিষদ। আমরা মোটামুটি আপনাদের সাথে আমাদের অতিথিদেরকে আজকে পরিচিত করে দিলাম। এরপরে আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আলোচনার বিষয়বস্তু আপনারা আগেই জেনেছেন যে ডিসেম্বরে নির্বাচন। তো এই বিষয়ে আমরা প্রথমে শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে নির্বাচনের ব্যাপারে নানামুখী কথা হচ্ছে, আসলে নানামুখী কথা হওয়া দরকারও এবং এটা যৌক্তিক গ্রাউন্ড যাই বলি রয়েছে। কারণ 17 বছর ধরে প্রায় বাংলাদেশের নির্বাচন হয়নি। সেই অর্থে নির্বাচন নামকা ওয়াস্তে নির্বাচন হয়েছে, কিন্তু নির্বাচন বলতে যা বোঝায় তার কোনো ছিটে ফোটা আলামত মোটামুটি ছিল না বাংলাদেশে। সেক্ষেত্রে এই যে ফ্যাসিবাদী সরকারের পতন হলো 5ই আগস্ট, এরপরে নির্বাচন একেবারে অন্যতম মৌলিক চাওয়া এবং পাওয়াই পরিণত হয়েছে বাংলাদেশের জনগণের কাছে। এই অবস্থায় নির্বাচনটা দ্রুত হওয়া দরকার, এটা যেমন রাজনৈতিক দলগুলোর চাওয়া। এর ভিতরে কেউ কেউ আর হয়তো একটু সময় নিয়েও নির্বাচন চাই, বাট অনেকের পক্ষ থেকে এরকম একটা কথা আছে যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন। এটা নিয়ে নানা রকমের আলাপ আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে, এ নিয়ে বহু পক্ষে বিপক্ষে কথা বলা হয়েছে। এই পর্যায়ে এসে আজকে যেমনটি সানাউল্লাহ সাহেব বললেন যে ডিসেম্বরকে ধরেই নির্বাচনের প্রস্তুতি চলছে, তার মানে আমরা মোটামুটি নির্বাচনী রোড ম্যাপে বা নির্বাচনের রাস্তায় আমরা বা নির্বাচনের মহাসড়কে সম্ভবত বাংলাদেশ উঠে গেল। এই অবস্থায় আপনি কি মনে করেন যে যথেষ্ট যৌক্তিক সংস্কারের পরে নির্বাচন হতে যাচ্ছে, বা এই যে ডিসেম্বরের নির্বাচন হওয়াটা সেটাই বা কতটা যৌক্তিক, কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে, জাতীয় সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে। অত্যন্ত প্রাসঙ্গিক আজকে আলোচনার বিষয় যেটি হচ্ছে নির্বাচন ডিসেম্বরে। আজকের গণমাধ্যমে বিভিন্ন জায়গায় যে বিষয়টি আসছে, বিশেষত গতকাল বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পরে তারা আশ্বস্ত হয়েছেন যে ডিসেম্বরে নির্বাচন হওয়ার বিষয়ে এক ধরনের মতামত এসছে, যদিও পরিষ্কার সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো ঘোষণা আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা আগে সরকারের পক্ষ থেকে নির্বাচনের যে রোডম্যাপটির কথা আমরা যেটা জানি, সেটি ডিসেম্বরে কিছু সংস্কার করার মধ্য দিয়ে একটা নির্বাচন হওয়ার সুযোগ আছে, আবার বেশি পরিমাণ সংস্কার করার মধ্য দিয়ে আগামী বছর মধ্য মার্চ 26-এ নির্বাচন করার কতগুলো বিষয় আছে। নির্বাচন একটা আমাদের জনগণের 15.5 বছর 16 বছর 3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই, জন আকাঙ্ক্ষা এবং ভোট দেওয়ার যে অধিকার প্রয়োগ করার যে জায়গাটা, সে যে আমাদের রহিত হয়েছিল, সেটি পুনরুদ্ধার করবার জন্য মানুষ সংগ্রাম করেছে, লড়াই করেছে। সেটি একটি প্রয়োজনীয় বিষয় এবং যৌক্তিক পদ্ধতিতে এবং নিরপেক্ষভাবে ক্ষমতা হস্তান্তর করবার একটা প্রক্রিয়া হচ্ছে নির্বাচন। আবার এটি যদি বলি গণতন্ত্রের পথে চলার জন্য প্রথম শর্ত হচ্ছে নির্বাচন। একই সাথে জুলাই গণ অভ্যুত্থানের যে অঙ্গীকার, যে ভাব, যে দৃষ্টিভঙ্গি অথবা যে চেতনা সারা জাতির সামনে উদ্ভাসিত হয়েছে, সেটি নির্বাচন যেমন একটি প্রধান বিষয় ছিল, এর সাথে সাথে নির্বাচন প্লাস অন্য কিছু তারা চেয়েছে। এবং আমরা রাজনৈতিক দলসমূহ দীর্ঘ যারা লড়াই সংগ্রামে ছিলাম, আমরা যারা 31 দফার ভিত্তিতে বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছিলাম, তারাও কিন্তু এক দফার মধ্যে দিয়ে
এই সরকারের পদত্যাগ যেমন দাবি করেছি, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছি, একই সাথে আমরা রাষ্ট্র সংস্কারের দাবিও জানিয়েছিলাম। সেই ক্ষেত্রে আজকে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জন আকাঙ্ক্ষা, যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা জনমানুষের সামনে তৈরি হয়েছে, যে রাষ্ট্রের সংস্কার, বিশেষত সংবিধানের সংস্কারের বিষয়টি, এটি কেন আসছে? যেই পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয় অথবা যেই নির্বাচন হওয়ার মধ্য দিয়ে ক্ষমতা যেভাবে হস্তান্তর হওয়ার পরে ক্ষমতা রূপান্তর করবার যে বিষয়টি আছে, গুণগত পরিবর্তন হওয়ার যে বিষয়টি আছে, সেটি অতীত সময়ে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়ার মধ্য দিয়েও সেটি নিশ্চিত করা যায়নি বলেই 16 বছর ফ্যাসিবাদ আমাদের কাঁধের উপর ভর করে বসেছিল। এবং এই ফ্যাসিবাদকে তাড়ানোর সাথে সাথে যে ফ্যাসিবাদ যেই ব্যবস্থাপনার উপরে, যে রাষ্ট্র দর্শনের উপরে, যেই ক্ষমতা কাঠামোর উপর দাঁড়িয়ে এই ফ্যাসিবাদ কায়েম করেছিল, একই সাথে সেই ফ্যাসিবাদী ব্যবস্থাকে ফেলে দেওয়ার অঙ্গীকার বা যাদের সামনে এটি আশাবাদ তৈরি হয়েছে। তাই আজকে নির্বাচনটি যেমন গুরুত্বপূর্ণ আমাদের কাছে, একই সাথে এই নির্বাচনের মধ্য দিয়ে যে একটি সরকার দায়িত্ব নেবে, সেই সরকার ফ্যাসিবাদী ব্যবস্থাপনার উপর দাঁড়িয়ে রাষ্ট্রটি শাসন করুক, জনগণকে শাসন করুক, সেটি প্রত্যাশিত নয়। এবং এর মধ্য দিয়ে জনগণের যে মালিকানা প্রতিষ্ঠা হওয়ার সুযোগ তৈরি হয়, সেটিও নিশ্চিত করবার জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করবার যে জায়গা তৈরি করা, তার আইন বিধিবিধান সংশোধন করা, এবং ক্ষমতা কাঠামোর মধ্যে যে ভূত আছে সেটিকে এখান থেকে সরিয়ে এটিকে একটি গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো করা, একছত্র ক্ষমতার আধিপত্য বিস্তার করার চর্চা করার যে সুযোগ আছে, যেটি ফ্যাসিবাদ তৈরি হওয়ার আমরা যেটিকে যন্ত্র বলি, সেই যন্ত্র আজকের এই সাংবিধানিক ক্ষমতা কাঠামো, এটিকে বদলে দিয়ে এটিকে নতুন ব্যবস্থাপনা তৈরি করার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি করবার জন্য এই নির্বাচন এবং সংস্কারের দুটোই প্রয়োজন। সুতরাং আপনি নির্বাচন করব, আমরা নির্বাচন চাই, এই আলোচনাটা এক ধরনের ঐক্যমত্য তৈরি হওয়ার পথে আমরা চলছি, সকলে মিলে আমরা আলোচনা করছি আমরা নির্বাচনটা হবে। কিন্তু কি কি বিষয় সংস্কার করবার পরে নির্বাচনটি হবে, সেই আলোচনাটা এখন আমরা তুলবার চেষ্টা করছি, এবং সেটি কোন পদ্ধতিতে হবে সে আলোচনাটাও আলোচনার বিষয় হওয়ার বিষয় আছে। তাহলে যে সমস্ত বিষয় আমরা মনে করছি এই রাষ্ট্র কাঠামোটাকে গণতান্ত্রিক করবার জন্য যেই জায়গাগুলোকে হাত দেওয়া দরকার, যেখানে আপনি ক্ষমতায় গেলে যাতে করে আপনি স্বৈরাচার হয়ে উঠতে না পারেন, অথবা জনগণের অধিকার হরণ করতে না পারেন, অথবা যে লুণ্ঠনতন্ত্র আমরা তৈরি করেছি, এখানে যেই বিভীষিকাময় শাসন ব্যবস্থা আমরা এখানে তৈরি করেছি, যেই সংবিধানের নাম ব্যবহার করি আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা স্তর যে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, সেটিকে উত্তরণ ঘটানোর জন্য আপনার রাষ্ট্রের সংস্কার দরকার। সেই সংস্কারটা গুরুত্বপূর্ণ, এই বিষয়ে সমাধান তৈরি করা দরকার। একই সাথে যে রাজনৈতিক দলসমূহ এই সংস্কারকে ধারণ করে রাষ্ট্র ক্ষমতা যাবে বা রাজনীতি চর্চা করবে, সেই রাজনৈতিক দলসমূহ জুলাই গণ অভ্যুত্থানের পরে জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাকে পুরোপুরি ধারণ করতে পেরেছে বলে আমি অন্তত মনে করি না। কারণ জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় রাষ্ট্রীয় কায়দায় যেসব ফ্যাসিবাদ যেভাবে তৈরি হয়েছিল, যেই ফ্যাসিবাদ মাঠে ময়দানে ছিল, সেই ফ্যাসিবাদের রূপান্তর ঘটেছে, একরকমের অদলবদল হয়েছে, কিন্তু এটা মৌলিক কোনো পরিবর্তন হয়েছে বলে আমি মনে করি না। এবং সেই দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয়েছে মনে করি না। আমরা হাট ঘাট দখল থেকে শুরু করি সবকিছু আমরা দেখেছি। এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি যে মনে করছেন না যে একটা ব্যাপক মাত্রায় বা বড় রকমের পরিবর্তন হয়েছে, এটা মনে করছেন না, এবং আপনার দৃষ্টিতে এটা ফ্যাসিবাদের রূপান্তর শুধু এইখান থেকে এখানে, এখান থেকে ওখানে, এইরকম একটা ব্যাপার। তা সেই জায়গায় আপনি কি মনে করেন যে এই আগামী ডিসেম্বরের নির্বাচন যদি দেয়া হয়, তাহলে কাঙ্ক্ষিত সেই পরিবর্তন সম্ভব? প্রশ্নটি হচ্ছে ডিসেম্বর নির্বাচন না জানুয়ারিতে নির্বাচন নাকি ফেব্রুয়ারিতে নির্বাচন, প্রসঙ্গটা এখানে নয়। প্রসঙ্গটি হচ্ছে, আমি কথা শেষ করি, প্রসঙ্গটি হচ্ছে যে আপনি কি কি বিষয় আপনি সংস্কার করতে চাইবেন। সংবিধানের যেই প্রস্তাবনাগুলো যেগুলো আছে, যেগুলো রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগ করার মাধ্যমে আপনি কমন মিনিমাম জায়গা ঐক্যমত্য তৈরি করবেন, তৈরি করার পরে সেগুলো সংস্কার কোন পদ্ধতি করবেন, কীভাবে করবেন, সেটি হচ্ছে প্রধান বিষয়। সেক্ষেত্রে নির্বাচন 2 মাস পিছালো অথবা 3 মাস পেছালো, এটি খুব বেশি ম্যাটার করবে না। আমি ফোকাল পয়েন্টটা নির্ধারণ করতে পারছি কিনা। আমরা মনে করছি যে এই প্রশ্ন সমঝোতার প্রশ্ন আছে, নির্বাচন প্রশ্ন যেরকম সমঝোতা, সংস্কারের প্রশ্ন সমঝোতার প্রশ্ন আছে, কারণ সমঝোতা ছাড়া কোনটাই আমরা মানে নিশ্চিত করতে পারবো না। সেই স্বপন, আপনার কথা আমরা বুঝতে পেরেছি, পরিষ্কার একেবারেই আপনার দলের অবস্থান পরিষ্কার করেছেন, আপনার ব্যক্তিগত অবস্থানও পরিষ্কার আমাদের কাছে। আমি
আসতে চাই আনিসুর রহমান আপনার কাছে। যেমনটি স্বপন ভাই বলছিলেন যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে কতটা পরিবর্তন এসছে, কতটা সংস্কার করা সম্ভব হয়েছে, সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই প্রতিষ্ঠানগুলোই মূলত গণতন্ত্রের রূপ চেহারা এবং দিক নির্দেশনা, অনেক কিছু গতিপথ, অনেক কিছু নির্দেশনা দেবে এবং ঠিক করে দেবে। এই রকম একটা অবস্থায় সাথে সাথে তিনি আরও একটা কথা বলেছেন যে শুধুমাত্র ফ্যাসিবাদের রূপান্তর ঘটেছে, কিন্তু প্রকৃতপক্ষে একেবারে বড় রকমের কোনো পরিবর্তন হয়নি। আপনিও কি সেরকম মনে করেন? এবং ডিসেম্বরকে নির্বাচনের মাস ধরে বা ডিসেম্বরকে সামনে রেখেই নির্বাচন কমিশন যে ভোটের প্রস্তুতি নিচ্ছে বলে ঘোষণা দিয়েছেন, তার সাথে আপনি কতই বা একমত? আপনার দলের এবং আপনার অবস্থান কি? এশিয়ান টিভি এবং আজকে যারা আমার সহ আলোচক আছেন এবং সম্মানিত সঞ্চালক এবং দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী পরিষদ, জাতীয় বিপ্লবী পরিষদের পক্ষ থেকে সবাইকে বিপ্লবী শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। যেটা বিষয় স্বপন ভাই বলেছেন, এই বিষয়ের সাথে আমি সম্পূর্ণ একমত। কারণ হচ্ছে ফেসিবাদী ব্যবস্থাটা হয়তো এখানে আপনার যারা মূল যে ধারক ছিলেন তার পতন হয়েছে, বাট সিস্টেমটা এখনো পর্যন্ত সেই সেম সিস্টেমে রয়ে গেছি। আর নির্বাচনের কথা বলতেছেন, নির্বাচন হচ্ছে আমরা জুনে চাচ্ছি, অর্থাৎ এই 2025 সালের জুনে আমরা নির্বাচন চাই। সেই নির্বাচনটা হবে হচ্ছে আপনার গণপরিষদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে আমরা একটা নতুন সংবিধান পাব। যে সংবিধান গত 72 সালের যে সংবিধান গত 16 বছর আমাদের উপর যে নিপীড়ন এবং নির্যাতন, নিষ্পেষণ এবং আপনার জানেন এই যে জুলাই গণঅভ্যুত্থান হওয়ার মতো একটা প্রেক্ষাপট তৈরি করেছে, সেই সংবিধানকে আমরা ফেলে দিয়ে নতুন করে একটা সংবিধান চাচ্ছি, যেখানে 92% এখানে হচ্ছে মুসলিম জনগণ আছেন এবং এর বাইরে আরও জনগণ আছেন যারা আছেন, অর্থাৎ সকল নাগরিকের এখানে চাওয়া পাওয়াকে এখানে সামনে নিয়ে এসে একটা সুন্দর একটা সংবিধান আমরা চাচ্ছি। যে সংবিধান গণপরিষদ ইলেকশন দিয়ে সেই ইলেকশনে যারা জয়ী হবেন তারা হচ্ছে সেই নতুন সংবিধানটা গঠন করবেন এবং সেটা 6 মাস সময় নিতে পারি। ডিসেম্বরে নতুন সংবিধানটা আমরা পেয়ে যাব। এরপরে 3 মাসের মধ্যে আমরা হচ্ছে জাতীয় নির্বাচন চাচ্ছি। আর এই যে গণপরিষদ ইলেকশনের মাধ্যমে আমরা চাচ্ছি হচ্ছে এখানে গণপরিষদ ইলেকশনের মাধ্যমে নির্বাচিত সদস্যদের নিয়ে একটা বিপ্লবী সরকার হবে, যেটা রাষ্ট্রপতি হবেন বা রাষ্ট্রপ্রধান হবেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। উনি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত একটা সরকার হবে। তার একটা ডিক্লারেশনে এই সময় আমাদের রাষ্ট্র ব্যবস্থা চলবে। 72-এর সংবিধান বাদ এবং বর্তমান যে অন্তর্বর্তী সরকার, যেখানে আমরা একটা সরকার দেখছি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী একটা সরকার দেখছি, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে এরকম একটা মুখোশ সরকার। ভিতরে মুখটা কার? ভিতরে আমরা দেখতে পাচ্ছি মুখটা কার, এটা আমরা কিন্তু জাস্টিফাই করতে পারতেছি না। কারণ এক এক ধরনের সিস্টেম, এক এক ধরনের ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি। এখানে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কারগুলো কারা দিয়েছেন? নির্বাচন ব্যবস্থার যে একটা সংস্কার করা হয়েছে এবং একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে, সে প্রস্তাবনাটা গুটি কয়েক লোকজন যারা দিয়েছেন, আর হচ্ছে কিছু নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট কিছু দলের কিছু নেতাকর্মীরা দিয়েছেন। কিন্তু আলটিমেটলি সাধারণ জনগণের মানে এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে যে একটা ব্যবস্থাপনা বা যে একটা সিস্টেম ডেভেলপ করা, সেটা কিন্তু হয় নাই বা সেটা এখানে প্রতিফলিত হচ্ছে না। তা আমরা যেটা চাচ্ছি, গণপরিষদ ইলেকশন হলে সেই ইলেকশনের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবেন এবং জনগণের যে চাওয়া পাওয়া, জনগণের যে ইচ্ছা, জনগণের যে ইয়াটা, ওনারা যখন ভোট চাওয়ার জন্য যাবেন তখন কিন্তু সবাই বলবে আমরা এরকম একটা সংবিধান চাচ্ছি। তার মানে হচ্ছে যে এই যে বর্তমান অন্তর্বর্তী উপদেষ্টা পরিষদ বা অন্তর্বর্তী সরকার, তাদের অধীনে কি আপনারা নির্বাচন চাইছেন না? আমরা গণপরিষদ যদি নির্বাচন হয় এবং তার অধীনে যদি তার প্রধান যদি প্রেসিডেন্ট থাকেন, তার মানে এই যে অন্তর্বর্তী সরকার, এদের অধীনে কি আপনারা নির্বাচন চাইছেন না? বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই আমরা জুনে একটা গণপরিষদ ইলেকশন চাচ্ছি। সেই ইলেকশন হওয়ার সাথে সাথে এই বর্তমান অন্তর্বর্তী সরকার হচ্ছে ভেঙে যাবে, বিপ্লবী সরকার হবে এবং সেটা রাষ্ট্রপতি হবেন। ওকে, আপনার কথা পরিষ্কার, ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং নির্বাচিত যারা হবেন তাদের মধ্য থেকে ওখানে
যারা নির্বাচিত হবেন তারা একজন প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন এবং কিছু মন্ত্রিপরিষদ সদস্য হবেন। রাষ্ট্রপতি শাসিত একটা সরকার হবে, রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে এই 6 মাস দেশ চলবে। 6 মাস পরে হচ্ছে আপনার একটা নতুন সংবিধান আমরা উপহার দিব জনগণের। বুঝতে পেরেছি আপনাদের দলের অবস্থান একদম পরিষ্কার, আপনি পরিষ্কার করেছেন। মাহবুব ভাই, আপনি সিনিয়র মানুষ, রাজনীতির এক ভেতর বাহির অনেক কিছু বিশ্লেষণ করেন, আপনার কাছ থেকে আমরা শুনতে চাই এই যে ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের একটা প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনার সানাউল্লাহ সাহেব আজকে ঘোষণা করেছেন। নট অনলি দ্যাট, আরও আপনাদেরকে আরেকটা ইনফরমেশন জানাই। আজকেই অস্ট্রেলিয়ার জাতীয় সংসদে মিসেস বয়েড নামে একজন সংসদ সদস্য, প্রভাবশালী পার্লামেন্ট মেম্বার, তিনি বাংলাদেশের নির্বাচন 2025 সালের ভেতরে হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেছেন এবং সুনির্দিষ্ট প্রস্তাবনা তিনি তুলে ধরেছেন তার দলের পক্ষ থেকে, তার পক্ষ থেকে। এবং বিষয়টা বাংলাদেশের জন্য এই মুহূর্তে যারা দ্রুত নির্বাচন চাই, অন্তত 2025 সালের ভেতরে নির্বাচন চাই, তাদের জন্য এটা একটা বড় উদাহরণ, সাপোর্ট। এবং অস্ট্রেলিয়ার মতো একটা দেশের পক্ষ থেকে সাপোর্ট মানে বেশ ভালো সাপোর্ট। আপনি কিভাবে দেখছেন এই চাওয়া পাওয়া এবং ইসির ঘোষণাকে? এবং এখানে প্রশ্ন থাকছে একই প্রশ্ন আপনার কাছ থেকে, একেবারেই গভীর একটা বিশ্লেষণ চাই যে এই সংস্কার এবং নির্বাচনের দাবি, ডিসেম্বরের নির্বাচন কতটা যৌক্তিক হবে সব কিছু মিলে? প্রথমত হচ্ছে ডিসেম্বরের নির্বাচনের দাবি অযৌক্তিক কিছু না, কারণ জুলাই বিপ্লবের পর অনেকগুলো মাস চলে গেছে, 6 মাস চলে গেছে এবং তারপর মানে ডিসেম্বর পর্যন্ত বেশ সময় আছে। তো এই সময়ের মধ্যে আমি মনে করি সময়টা খুব যৌক্তিক। এখন প্রশ্ন হচ্ছে যে এই সময়ের মধ্যে সংস্কার না করে নির্বাচন হবে নাকি সংস্কার করে নির্বাচন হবে, এবং যে সংস্কার, যে ন্যূনতম যে সংস্কার দরকার সেটা করেই নির্বাচন হওয়া উচিত। কাজে এই সরকারের মনোযোগী হওয়া উচিত এই সময়ের মধ্যে একদিকে নির্বাচনের প্রস্তুতি, আর একদিকে যে ন্যূনতম যে সংস্কারগুলো দরকার, বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে, জনপ্রশাসনের ক্ষেত্রে সংস্কার, আর পুলিশ প্রশাসনের ক্ষেত্রে সংস্কার। কারণ আমরা দেখছি যে এখনো পর্যন্ত মানে এই 6 মাস পরেও এই প্রশাসনে সাবেক স্বৈরাচার ফ্যাসিবাদের প্রেতাত্মারা রয়ে গেছে, বিশেষ করে পুলিশে রয়ে গেছে। কারণ গত 15-16 বছরে যে রিক্রুট হয়েছিল তারা একেবারে চুল চেরা দেখে নিয়ে ছাত্রলীগ যুবলীগ ছাড়া তারা কাউকে পুলিশে নেয় নাই। তারপরে বিগত 3টা তথাকথিত নির্বাচন বা নির্বাচনের নামে যে নাটক হয়েছে, এই 3 নাটকের সময় যারা জেলা প্রশাসন বা এই নাটকের যারা কারিগর ছিল তাদেরকে যারা সহযোগিতা করেছে, যে প্রশাসনের ব্যক্তিরা ডিসি হয়ে বা এডিসি হয়ে অথবা টিওনে হয়ে এসপি হয়ে, ওরা কিন্তু ওদের একটা বড় অংশ কিন্তু এই প্রশাসনে এখনো রয়ে গেছে। কাজে এই সংস্কারগুলো হতে হবে। সেটা কি শুধু বড় অংশ? আমি তো মনে করি যে প্রায় পুরোটাই। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তা এখন এগুলো সংস্কার না করে শুধু ডিসেম্বরের নির্বাচন মানে এটা খুব যৌক্তিক হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে ডিসেম্বরের মধ্যে কি এটা কি করা সম্ভব? না, এটা কিন্তু করা সম্ভব। এই ক্ষেত্রে দরকার আন্তরিকতা, দরকার হচ্ছে সিদ্ধান্ত। অর্থাৎ সিদ্ধান্ত নিয়ে ফ্যাসিবাদের এবং সাবেক স্বৈরাচারের যে সমস্ত শিকড় আছে সেগুলোকে উচ্ছেদ করা। যেমন আমরা দেখলাম যে মানুষের আকাঙ্ক্ষাটা কি, মানুষের ক্ষোভটা কোথায়? মানুষের ক্ষোভটা হলো যে ফ্যাসিবাদের যে চিহ্ন পর্যন্ত তারা রাখতে চায় না। আমরা দেখলাম 32 নম্বরের বাড়ি ধুলায় মিশাই দিল। একদম। এটা কারা? এটা তো কোনো, এটা সাধারণ মানুষ অংশগ্রহণ করে। সাধারণ মানুষ সারা দেশে এই ফ্যাসিবাদের প্রতীক হিসাবে তোফায়েল, আবু এদের বাড়িঘর জ্বালাই দিয়েছে, পোড়াই দিয়েছে, গুড়াই দিয়েছে। অর্থাৎ মানুষ কিন্তু ফ্যাসিবাদ দেখতে চায় না। তাহলে রাজনৈতিক নেতৃত্বে শুধু তো ফ্যাসিবাদ হয় না, এর সাথে তো প্রশাসন যুক্ত ছিল। এখন সাধারণ মানুষ ওই প্রশাসনের লোকগুলোকে কিন্তু চেনে না। এখন এগুলোকে চিনিয়ে দিতে হবে। এর দায়িত্ব কিন্তু আজকের অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। আমার মনে হয় যারা আজকে অন্তর্বর্তী সরকারে আছেন, যারা উপদেষ্টারা, এই জায়গায় তারা কিন্তু এক ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছে।
তো এখন তাদের ব্যর্থতার দায়িত্ব তো জনগণের উপর চাপাই দেওয়া যাবে না, কারণ নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। যেমন আপনি বলছিলেন, আমি ওই নিউজটা দেখেছি, অস্ট্রেলিয়ার পক্ষ থেকে, শুধু অস্ট্রেলিয়া মানে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও বলা হয়েছে যে বাংলাদেশে দ্রুত নির্বাচিত সরকার দেখতে চায়, এবং এইটাই কিন্তু গণতান্ত্রিক বিশ্বের চাওয়া, এবং আমাদের জনগণেরও চাওয়া কিন্তু এইটা। এবং অনেকের ভেতরে এরকম আফসোস, আকাঙ্ক্ষা বা প্রত্যাশা রয়েছে, বা এক ধরনের কষ্ট, ক্ষোভ আছে যে ছেলেটির বয়স 30 বছর, সে ছেলেটি এখনো ভোট দিতে পারেনি বাংলাদেশে। তাছাড়া এই জায়গা থেকে বেরিয়ে আসতে চায়। জুলাই বিপ্লব যেটা হলো, তার প্রধান বিষয় কি? শুধু স্বৈরাচারের উৎখাত না, এটা হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম, এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্যই রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে। অর্থাৎ একটি গণতান্ত্রিক রূপান্তর দরকার। এখন গণতান্ত্রিক রূপান্তরের জন্যে যেটা করা দরকার, সেটা তো নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। আমার ভাই যেটা বললেন আনিসুর রহমান, যে একটা বিপ্লবী সরকার করা, তো বিষয়টা হলো সেই ট্রেনটা কিন্তু আমরা মিস করে ফেলেছি। সেই ট্রেনটা কিন্তু মিস হয়ে গেছে। যদি জুলাই আগস্টের অভ্যুত্থানের পরপর তারা যদি এই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে না যেত, তারা যদি বর্তমান রাষ্ট্রপতির কাছে শপথ না নিয়ে তারা যদি শহীদ মিনারে দাঁড়িয়ে একটি বিপ্লবী সরকারের ঘোষণা দিতেন, এবং সেই সরকার তাদের মতো করে শপথ নিয়ে রাষ্ট্র চালাতো, বিপ্লবী সরকার, তো তার বিপ্লবী প্রক্রিয়া হতো অন্যরকম। কাজেই সেই ট্রেনটি আমরা মিস করে গেছি। এখন যে ট্রেন মিস করা হয়, সেই ট্রেনের পিছনে দৌড়াই আর ট্রেন ধরা যায় না। এখন যেটা করতে হবে, যে আমি মনে করি ডিসেম্বর কেন, প্রয়োজনে আরো আগে নির্বাচন করা যেতে পারে। অবশ্যই নির্বাচনটা শীতকালে হতে হবে, কারণ আমাদের দেশে বর্ষার সময় নির্বাচন হলে কঠিন হবে, আমাদের ভোটাররা ভোট দিতে পারে না। কাজে নভেম্বর ডিসেম্বরে নির্বাচন হতেই পারে। তো এখন সেই নির্বাচনের জন্য যেটা করা দরকার, একটা মিনিমাম সংস্কার। তবে তার আগে একটি কাজ আমি মনে করি এই অন্তর্বর্তী সরকারে করা উচিত। আজকে একজন উপদেষ্টা বলেছিল, অক্টোবরের মধ্যে বেশ কয়েকটা বিচার সম্পন্ন হবে। কারণ এই যে স্বৈরাচার হাসিনা, সে ভারতে পালায় থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, এবং তার এই দেশীয় দোসররা তারাও কিন্তু ডিস্টার্ব করছে। হ্যাঁ, এখন এই অবস্থায় কয়েকজনের, বিশেষ করে গণহত্যার বিচারটা, গণহত্যা তো একটা লম্বা প্রক্রিয়া, বিচারের সময় লাগবে আমরা জানি, কারণ বিচারিক প্রক্রিয়া দ্রুত করতে গেলে আবার অনেক ঝামেলা হতে পারে। তো কাজেই অন্তত কয়েকজনের বা কয়েকটি মামলার বিচার যদি এর আগে সম্পূর্ণ হয়, অক্টোবরের মধ্যে সম্পূর্ণ হয়, আমার মনে হয় নভেম্বর ডিসেম্বরে এই নির্বাচনটা হতেই পারে। জি মাহবুব ভাই, আপনার কথা পরিষ্কার, আমরা বুঝতে পেরেছি। স্বপন ভাই, আলোচনা চলছিল, আলোচনার একটা পর্যায়ে বক্তব্য এসছে যে জনপ্রশাসন এবং পুলিশের সংস্কার কমপ্লিট না হওয়া পর্যন্ত নির্বাচন আসলে খুব একটা ফলপ্রসূ হবে না, ফলদায়ক হবে না, সুষ্ঠু, সুন্দর এবং স্বচ্ছ নির্বাচন করা কঠিন। সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের হাতে এখন সময় আছে, যদি ডিসেম্বরে নির্বাচন আমরা ধরি, তাহলে 10.5 মাসের মতো, 10.5 মাসের ভেতরে এই সংস্কার পরিপূর্ণভাবে করা সম্ভব কিনা। কারণ আমাদের আলোচনায় একথাও বেরিয়ে এসছে যে গত 16 বছরে বিশেষ করে পুলিশে একেবারে আপ টু বটম পরীক্ষা নিরীক্ষা করে ছাত্রলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের লোকজন না হলে এখানে নিয়োগ পায়নি। তো এই 10.5 মাসে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা সম্ভব কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একইভাবে প্রশাসন যেভাবে দলীয়করণ করা হয়েছে সেটা তো পরিষ্কার, এবং আমরা আলোচনায় একমত সবাই, বা এই কথা পরিষ্কার যে বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদের সুযোগ সুবিধা ভোগকারী দোসর বা পৃষ্ঠপোষক বা তাদেরকে লালন পালন বা ধারণ করে, এই রকম প্রশাসনের সমস্ত পর্যায়ে তাদের লোকজন বসা। তো এই সময়ে কি সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, তাদেরকে রদবদল করে প্রশাসনকে ঢেলে সাজিয়ে সুন্দর একটা নির্বাচন করা সম্ভব? ধন্যবাদ আবার আপনাকে। মাহবুব, যে কথাটা বলতে চেয়েছেন যে এটা দ্রুত নির্বাচনের রোডম্যাপে আমাদের চলে যাওয়া উচিত, এই প্রসঙ্গে উনি কিছু সংস্কারের কথা বলেছেন, প্রশাসন, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে এগুলো। আমি একটু পেছনের দিকে ফিরতে চাই। সেটি হচ্ছে আপনি 7 জানুয়ারি নির্বাচন যদি দেখেন, যেটি আমরা প্রত্যাখ্যান করেছিলাম, এবং তার আগের নির্বাচনগুলো যে সরকার যেভাবে করেছে, 14-18 নির্বাচন, 7 জানুয়ারি নির্বাচন
আমরা প্রত্যাখ্যান করেছি, আমরা প্রচারপত্র রিলি করেছি। আমরা এই নির্বাচনকে প্রতিহত করবার জন্য আবু সাইদদের মতো করে দাঁড়াতে পারিনি, মুগ্ধদের মতো করে দাঁড়াতে পারিনি। এবং এই 15.5 বছরের দুঃশাসন নবায়ন করবার যে নির্বাচনটি তারা করলো, সেটির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা 1,500-2,000 আত্মহত্যা দিয়ে নিই। আমরা দীর্ঘ সংগ্রাম করেছি, নির্যাতিত হয়েছি, মামলা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু 36 দিনে 1,500 লোকের আত্মহত্যা ঘটনা ঘটেনি। তার মানে অর্থটা কি দাঁড়াচ্ছে? অর্থটা দাঁড়াচ্ছে হচ্ছে যে এই গণ অভ্যুত্থানে এই আত্মহত্যের পেছনে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরবার জন্য একটা নির্বাচন যেমন প্রয়োজনীয় বিষয়, প্রধান বিষয়, তেমনি যে রাষ্ট্রটি যেভাবে চালানো হয়েছে 15 বছরে, মোটা দাগে 54 বছরে, সেই পদ্ধতিতে রাষ্ট্রকে আর ফেরানো যাবে না। এবং এই রাষ্ট্রটি যেসব আইন কানুন বিধিবিধান, যেসব মাফিয়া চক্রের উপরে দাঁড়িয়ে, সংবিধানে যে সমস্ত যে ক্ষমতা কাঠামোর উপর দাঁড়িয়ে এই কর্তৃত্ববাদী শাসন তৈরি করবার সুযোগ তৈরি হয়েছে, সেটিকে পাল্টে ফেলে নতুন একটি রাষ্ট্র চুক্তি বা রাজনৈতিক ব্যবস্থাপনা তৈরি করবার জন্য আবু সাইদ মুগ্ধরা কিন্তু মুখটা পেতে দিয়েছে। সেদিন সে এটা বলে নাই যে একটা নির্বাচন দিলে আমার এই বুকে গুলি করো শুধু একটা নির্বাচনের জন্য। তার নির্বাচন প্লাস আরো অনেকগুলো চাওয়া ছিল। চাওয়াগুলো আমরা গণ অভ্যুত্থানের সময়, গণ অভ্যুত্থানের পরবর্তীতে প্রত্যেকটি রাজনৈতিক দলের মুখ থেকে আমরা শুনেছি। প্রত্যেকটি রাজনৈতিক দলই বলেছেন যে এই ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবার জন্য যাহা যাহা করণীয় সেগুলো করতে হবে। সময় যত পেরিয়ে গেল, নানা আমাদের রাজনৈতিক দলসমূহ তাদের নানা ভিন্ন মতে জায়গায়, কৌশলের জায়গায় ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। দ্রুত নির্বাচন চাওয়ার দাবিটাকে আমি কোনো অযৌক্তিক দাবি মনে করি না, 100% যৌক্তিক দাবি। আপনি প্রায়োরিটি ঠিক করেন, নির্বাচন করবেন দ্রুত, যত দ্রুত পারেন এটা করুন, গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়ার জন্য প্রথম ধাপ। একই সাথে কি কি সংস্কার করার পরে এই নির্বাচন করবার পরে যে সরকারটি ক্ষমতা যাবে, সেই সরকারটি আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনের একই চিত্র ধারণ করবে না। লুণ্ঠনতন্ত্রের যেই ঐতিহাসিক দৃশ্য আমরা দেখেছি এটি তৈরি করবে না। পুলিশ প্রশাসনের মাহবাই বললেন যে সংস্কার করতে হবে বা রদবদল করতে হবে। জনপ্রশাসন, এই জনপ্রশাসনকে যেভাবে আপনি খেয়ে ফেললেন, এটি আবার এই একই পদ্ধতিতে এটি আবার পুনরাবৃত্তি ঘটবে না, সে নিশ্চয়তা বিধান করবার জায়গাটা আপনাকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের চেতনার কথা যদি বলি, যে আমি প্রথমে যে কথাটা বললাম যে চেতনা পুরোপুরি আমরা ধারণ করতে পেরেছি আমার ঠিক মনে হয় না। কারণ এরপরে এই আমার হাট বাজার ঘাট খাল থেকে নদী নাল থেকে যেভাবে দখল প্রক্রিয়া শুরু হয়েছে, এতে করে জুলাইয়ের চেতনার সাথে এগুলো যায় না। শুধু রাষ্ট্রীয় পর্যায়ে শেখ হাসিনা চলে গেলেন, তার ফ্যাসিস্ট সমস্ত ব্যবস্থাপনার রীতিনীতি সব বহাল থাকলো, মানুষ বদলে গেল, একই পদ্ধতি ব্যবহার করে একই কাজটি আমরা করতে থাকলাম। সুতরাং সে জায়গায় প্রায়োরিটি ঠিক করতে হবে যে আমরা এই কাজগুলো করতে চাই কিনা। এটা জাতীয় সমঝোতার প্রশ্ন, এটি আমার একা চাইলে হবে না, ওনার চাইলে হবে না, ওনার চাইলে হবে না। উনি অনেকগুলো কথা বলেছেন, উনি সংবিধান সভা নির্বাচনের কথা বলেছেন। অনেকগুলো বিষয়ে বিতর্ক আছে, বিতর্ক সমঝোতা তৈরি করা। যেমন যে বিষয়ে আমি আগে বলেছি, ঐক্যমত্য তৈরি করবেন, জনপ্রশাসন সংস্কার করবেন, পুলিশ প্রশাসন সংস্কার করবেন, নির্বাচন কমিশন সংস্কার করবেন, এগুলো একটা নির্বাচনের জন্য প্রায়োরিটি, কোনো সন্দেহ নেই। কিন্তু গণতন্ত্রের জন্য প্রায়োরিটি কিন্তু ভিন্ন জায়গা আছে। গণতন্ত্র টেকসই হবে কিভাবে, গণতন্ত্র কিভাবে প্রাতিষ্ঠানিক রূপ পাবে আগামী দিনে, গণতন্ত্রের পথে আপনি না হাঁটলে আপনাকে কিভাবে আমি আটকাবো, তার জন্য সংবিধানের সংস্কারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কাজটি কখন করবেন, এই নিশ্চয়তাটা এই সমঝোতা তৈরি করবার বিষয় আছে। এই সমঝোতা তৈরি করবার পরেই আপনি বলতে পারবেন যে নির্বাচন কতটা সময় কখন হবে, কতটা 2 মাস আগে বা 2 মাস পরে, এটি বিতর্কের বিষয় না। বিতর্ক হলে এই প্রায়োরিটিটা ঠিক করেন আগে, এই সমঝোতা তৈরি করুন। জি, বুঝতে পেরেছি, আপনার আলোচনা পরিষ্কার। আমরা আনিসুর রহমান আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন স্বপন ভাইয়ের আলোচনায় এসে বা এই আলোচনা মোটামুটি একটা বিষয় আছে যে সংবিধান, আপনি বলছিলেন যে 72-এর সংবিধানের অধীনে আপনারা নির্বাচন চান না, নতুন সংবিধানের অধীনে একটা নির্বাচন চান। পাশাপাশি স্বপন ভাই বলছিলেন যে সংবিধানের যে ভিত্তি কাঠামো বা সাংবিধানিক যে কাঠামো তাতেই ফ্যাসিবাদ তৈরি হয়েছে, এবং গতকাল সম্ভবত কোন একজন সমন্বয়ক বা উপদেষ্টা বলেছেন যে 72-এর সংবিধানের ভিতরে মানে ফ্যাসিবাদ তৈরির বীজ ছিল। তো সেক্ষেত্রে আবার আমরা দেখছি যে 72-এর সংবিধান
বাতিল না করার পক্ষেও কিন্তু একটা বিরাট রাজনৈতিক শক্তি আছে বা অনেকের অবস্থান আছে। সেক্ষেত্রে আপনারা কেন মাঝখানে আমি বাতিলের প্রশ্ন তুলি না, সংস্কার না এরকম আছে, অনেকেই বাতিল চাই, অনেকে ৭২-এর সংবিধানকে ভিত্তি রেখেই সামনে আগাতে চাই। আপনি ৭২-এর সংবিধানের অধীনে নির্বাচন চান না নতুন সংবিধানের অধীনে নির্বাচন চান? সেক্ষেত্রে কেন বিষয়টি আপনাদের এই প্রত্যাশা এবং ৭২-এর সংবিধানকে কেন আপনি নির্বাচনের সামনে রাখতে চান না যদি পরিষ্কার করেন? জি, স্বপন ভাই খুব সুন্দরভাবে বলেছেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্বপন ভাইয়ের বক্তব্যের পিছনে বা ওনার সমাধান সেটা হচ্ছে একমাত্র গণপরিষদ ইলেকশনটাই হচ্ছে সমাধান দিতে পারে। কিভাবে? সেটা হচ্ছে আপনার ধরেন গণপরিষদ ইলেকশন আলটিমেটলি কিন্তু একটা নির্বাচন। এখানে প্রত্যেক জনগণ যারা ভোটাধিকার প্রাপ্ত হয়েছেন সবাই কিন্তু এখানে ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার পরে প্রত্যেক জনগণের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই ভোটটা হবে, আর এই ভোটটার মধ্যে কোনো কারচুপি হবে না এবং কোনো ধরনের খুন রাহাজানি সন্ত্রাস এগুলো হবে না। কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে সরকার গঠনের জন্য না, এটা হচ্ছে শুধুমাত্র সংবিধান প্রণয়নের জন্য একটা সরকার, শুধুমাত্র 6 মাসের জন্য। এই জন্য কেউ এখানে ঝামেলা করতে আসবে না। কিন্তু যখন এটা নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তন হবে, অর্থাৎ একটা 4 বছরের জন্য ক্ষমতার প্রাপ্ত হবেন, সেই নির্বাচনে কিন্তু অনেক খুন রাহাজানি সন্ত্রাস এগুলো হবে। এখন যেটা বর্তমান বাস্তবতা সেটা হচ্ছে আজকে আপনি এখানে রাস্তাঘাটে দেখেন অনেক সন্ত্রাস, অর্থাৎ অনেক চাঁদাবাজি হচ্ছে, অনেক আপনার ধরেন চিন্তাই হচ্ছে। আপনি রাস্তাঘাটে দেখলেই বুঝতে পারবেন অবস্থা কি, খুবই বাজে অবস্থা। পুলিশ প্রশাসন কোনো কাজ করতেছে না, সচিবরা কোনো কাজ করতেছে না, আপনার ধরেন এখানে পুলিশ কোনো কাজ করতেছে না। আমি একটা বিষয় নিয়ে গেলাম, পুলিশ নীরব, ফেসিবাদ বললে ওনাদের মাথা গরম হয়ে যায়। আমি কালকে একটা পুলিশের একটা স্টেশনে গেলাম, সেখানে বললাম যে 16 বছর একটা ফেসিবাদ একটা জায়গায় আছে, আপনি ওনাকে ধরেন, অপারেশন ডেভিল হান্ট আপনার অপারেশন করেন, না যাবে না, কয় ফেসিবাদ বলিয়েন না। তার মানে কি? অর্থাৎ পুলিশ প্রশাসন থেকে সেই ফেসিবাদের যে ভূত এখনো কিন্তু যায় নাই, অ্যাডমিনিস্ট্রেশন থেকে যায় নাই। আপনি কোন জায়গা থেকে গেছে বলেন? শুধুমাত্র শেখ হাসিনা এবং তার যে যারা মন্ত্রী পরিষদ ছিল তারা কিন্তু চলে গেছে, এমপি, কিন্তু তার নারী বুড়ি যেগুলা এবং তার যে শক্তির আধার তারা কিন্তু এখনো রয়ে গেছে। বেনজির ওখানে বাইরে থেকে বলতেছে যে আপনার পুলিশ প্রশাসন সব রেডি, অ্যাডমিনিস্ট্রেশন রেডি, সবাই কিন্তু রেডি আছে, অর্থাৎ ওয়েলকাম দেওয়ার জন্য গত ফেসিবাদী সরকারকে আবার ওয়েলকাম জানানোর জন্য রেডি। এবং সবাই এটা এখন টেবিল টক আমরা এখানে করতেছি, কিন্তু ইন্টারনাল টেবিল টক হচ্ছে কিভাবে আওয়ামী লীগকে আবার এখানে পুনর্বাসিত করা যায়। এই মুহূর্তে আপনি দেখবেন অপারেশন ডেভিল হান্ট চলতেছে হাতিয়াতে। গতকালকে দেখবেন হাতিয়াতে অপারেশন ডেভিল হান্টে ওখানে আপনি দেখবেন ককটেল হামলা হয়েছে, ককটেল হামলা করছে, সেখানে 24 রাউন্ড গুলি ছুটছে সেনাবাহিনীর পক্ষ থেকে, এই যে অপারেশন যারা জড়িত ছিলেন তাদের পক্ষ থেকে। এখন বিষয়টা হচ্ছে দেখেন, এখন যদি ডিসেম্বরে নির্বাচন হয়, সে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে কি হবে? গত 53 বছর, যেটা স্বপন ভাই বলছেন, 53 বছরে যা হয়েছে সেম জিনিসটার পুনরাবৃত্তি হবে। এই জন্য আমরা আশা করি যে গণপরিষদ ইলেকশন হওয়ার পরে এখানে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা জনগণের এমন কিছু জিনিস নিয়ে আসবেন যাতে পরে ডিসেম্বরে যেটা ইলেকশন অথবা এরপরে সংবিধান প্রণয়নের পরে 3 মাস পরে যে ইলেকশন, সে ইলেকশনে এটার প্রতিফলন ঘটবে। অর্থাৎ এরা যদি ভালো একটা সংবিধান জনগণের জন্য দিতে পারে তাহলে ওই নির্বাচনে তাদেরকে ক্ষমতায় আনবে, সেটা বিএনপি হোক বা অন্য কোনো সরকার হোক বা অন্য কোনো দলের সরকার হোক, সমস্যা নেই। তো আমার কথা হচ্ছে এখানে একমাত্র বর্তমানে অনেকে আমরা এটা জিনিসটা বুঝতেছি না, গণপরিষদ ইলেকশন কিন্তু 1970 সালে হয়েছে এবং 1970 সালে গণপরিষদ ইলেকশনের মাধ্যমে কিন্তু সংবিধান প্রণয়ন হয়েছে। 72-এর সংবিধান আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা গণপরিষদ ইলেকশন। যদিও ওই গণপরিষদ ইলেকশনে প্রচুর কারচুপি হয়েছে, একচেটিয়া ভোট হয়েছে, এটা আমরা জানি, সবাই জানি। এবং সেখানে যে জন আকাঙ্ক্ষা নিয়ে সেখানে মানুষ ভোট দিয়েছে সেই অনুযায়ী সেটার প্রতিফলন হয় নাই। সেখানে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস কিন্তু ওই 72-এর সংবিধানে নেই। অর্থাৎ যেখানে 92% মুসলিম, সে দেশের মানে সংবিধান থেকে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এখানে তুলে দেওয়া হয়েছে। মানে কত বড় জুলুম করা হয়েছে। এবং সেই জুলুমবাজ সরকার এবং 16 বছরের যে নিপীড়ন করছে, 28শে অক্টোবর 2006 সালের 28শে অক্টোবরে লগিবোটার মাধ্যমে যে শুরু হয়েছিল, এরপরে পিলকানা হত্যাকাণ্ড, এরপরে শাপলা চত্বর, এরপরে হচ্ছে অনেক ঘটনা আছে। আনিসুর রহমান, আমরা জানি সবাই, আমরা এই আলোচনা পুনরাবৃত্তি হয় জন্য গণপরিষদ ইলেকশনের মাধ্যমে আমরা এটা চাচ্ছি এবং আমরা 11 দফা একটা দাবি দিয়েছি। আমরা জাতীয় বিপ্লবী পরিষদের পক্ষ থেকে 11 দফা দাবি আছে। আনিসুর রহমান, আপনার কাছে আমরা শুনবো এবং আমরা এই আলোচনায় ফিরবো।
আমাদের একটা বিরতির সময় হয়েছে দর্শক, বিরতির সময় হচ্ছে, আমরা বিরতি নিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, খুব শিগগিরই ফিরছি।